অভিযোগ যাচাইয়ের পর ৮ ডিসির নিয়োগ বাতিল। ৫১ জেলায় বাকিরা যোগ দিলে প্রশাসনের শৃঙ্খলা ফেরার আশা সচিবের। অলরেডি ৮ জন ডিসিকে তার নিয়োগ বাতিল করা হয়েছে। এই 2 দিনের 2টা লিস্টে আমরা ৫৯ জন ডিসিকে পোস্টিং দিয়েছি। সন্ধ্যা ৭:৩০টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। সরাসরি সম্প্রচার করবে বিটিভি সহ সব বেসরকারি চ্যানেল। আশুলিয়ায় ভ্যানে মরদেহ পোড়ানোর ঘটনায় ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় 2 অভিযোগ। খুলনায় নিখোঁজের 6 দিন পর ছাত্র আন্দোলনের সংগঠক কদরুল হাসান উদ্ধার। নানা দাবিতে আজও কয়েকটি পোশাক কারখানায় শ্রমিকদের বিক্ষোভ। গাজীপুর আশুলিয়ায় অর্ধশত প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা। পূর্বাচলে শেখ হাসিনা, শেখ রেহানা, জয় সহ পরিবারের সদস্যদের প্লট দিতে বদলানো হয় রাজুকের পরিকল্পনা। বিশিষ্ট ব্যক্তির নামে বরাদ্দের ধারা বাতিল চায় টিআইবি। হিতবাদের যে বহুমুখী চিত্র প্রকাশ, বহিঃপ্রকাশ, তারই একটা ছোট্ট একটা টিপ অফ দ্য আইসবার্গ। নড়াইলের লোহাগড়ায় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির 2 গ্রুপের সংঘর্ষে 2 ভাইয়ের মৃত্যু। যুবদল নেতার বাড়িতে আগুন ভাঙচুর। নিরাপদ এলাকা আল মাওয়াসিতে এখনো চলছে ইসরায়েলের তাণ্ডব। বিধ্বংসী বোমার আঘাতে গলে গেছে অনেক ফিলিস্তিনির মরদেহ। আমন্ত্রণ দুপুরে বাংলাদেশে, আপনাদের সাথে আছি আমি মহিউদ্দিন মধু। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। পদবঞ্চিতদের দাবি ও অভিযোগে থাকায় নতুন নিয়োগপ্রাপ্ত ৮ জেলা প্রশাসকের নিয়োগ বাতিল করা হয়েছে। জেলাগুলো হলো লক্ষ্মীপুর, জয়পুরহাট, কুষ্টিয়া, রাজশাহী, সিরাজগঞ্জ, দিনাজপুর, রাজবাড়ী ও শরীয়তপুর। এই ৮ জেলায় নিয়োগপ্রাপ্তরা তাদের পূর্বের পদে দায়িত্ব পালন করবেন। সেই সাথে 4 জেলার ডিসি পদে রদবদল আনা হয়েছে। দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মুখলিসুর রহমান এসব তথ্য জানান। তিনি আরও বলেন, ডিসি নিয়োগ নিয়ে সচিবালয়ে মঙ্গলবার যে হট্টগোল হয়েছে তা অনাকাঙ্ক্ষিত। এজন্য 1 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটি 7 দিনের মধ্যে প্রতিবেদন জমা দেবে। সিনিয়র সচিব বলেন, নিয়োগপ্রাপ্ত নতুন ডিসিদের বিরুদ্ধে আসা অভিযোগগুলো যাচাই বাছাই করা হচ্ছে। ব্রিফিংয়ে জনপ্রশাসন সচিব বলেন, 7 সচিবের পদ শূন্য আছে, তা দ্রুত পূরণ করা হবে। মুখলিসুর রহমান আশা করেন 51 জেলায় ডিসিরা যোগ দিলে প্রশাসনের শৃঙ্খলা ফিরবে। প্রতিবেদন রিপোর্ট ইমিডিয়েট যেটা হয়েছে, অলরেডি ৮ জন ডিসিকে তার নিয়োগ বাতিল করা হয়েছে। এই 2 দিনের 2টা লিস্টে আমরা 59 জন ডিসিকে পোস্টিং দিয়েছি। এন্ড বদলি, প্রমোশন এগুলো হলো চলমান প্রক্রিয়া। দর্শক, সচিবালয়ে আছেন আমাদের সহকর্মী আলমগীর স্বপন, যাচ্ছি তার কাছে। স্বপন, সিনিয়র সচিব আর কি বললেন? তার ব্রিফিং এর পর চলমান অস্থিরতা নিরসনের সম্ভাবনা কি তৈরি হলো? মধু, যেটি হলো যে আপনার 8 জেলায় যে ডিসি তাদের বাতিল হয়েছে এবং 4 জেলায় রদবদল হয়েছে, কিন্তু এরপরও যারা বিক্ষুব্ধ ছিলেন, গত কাল থেকে যারা প্রতিবাদ জানিয়ে আসছিলেন, হট্টগোল করেছেন, তারা কিন্তু এখন এই যে 8 জনের বাতিল কিংবা রদবদল, এটিকে তারা এখনো মেনে নিচ্ছে না। তারা বলছেন যে 59 জনকে যে প্রজ্ঞাপন দেওয়া হয়েছিল তার পুরোটাই বাতিল করতে হবে অথবা বেশি করে সংশোধন করতে হবে। তো সেই জায়গা থেকে তারা এখন আপনার এই জনপ্রশাসন সচিব তার রুমে বিক্ষুব্ধরা কিন্তু এখনো আছেন। তারা তাদের যুক্তিগুলো তুলে ধরছেন, জনপ্রশাসন সচিবও তার কথা বলছেন। তো এর আগে জনপ্রশাসন সচিব আমাদের যেটি জানিয়েছেন যে মানে ডিসি নিয়োগকে কেন্দ্র করে এর আগে কখনো কিন্তু এরকম হট্টগোল বা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে নাই। সেই জায়গা থেকে কেন এই ঘটনা ঘটলো, সরকারি যে কঠোর অবস্থান যেতে চায় সেই জায়গা থেকে, এবং এর পাশাপাশি আপনার যারা এখন নিয়োগ 51 জন যারা মাঠে কাজ করবে তাদের বিরুদ্ধেও যদি কোনো অভিযোগ থাকে সেটা যাচাই বাছাই করা হবে, এবং সেই জন্য 1 সদস্যের যে তদন্ত
কমিটি স্বাস্থ্য সচিবকে নিয়ে। তো সেই কমিটি কাজ করবে, 7 দিনের মধ্যে তারা রিপোর্ট দেবে। এর ভিত্তিতে তারা হলো যারা ক্ষোভ জানিয়েছে বা হট্টগোল করেছে তাদের যদি কেউ দায়ী থাকে সেক্ষেত্রে তারা ব্যবস্থা বা সুপারিশ থাকতে পারে। আবার 51 জন যারা এখন মাঠে চলে যাবেন যোগ দিতে, কেননা দীর্ঘদিন ধরেই কিন্তু মানে মাঠ প্রশাসনের অবস্থা ভালো না, সেখানে অনেক জেলায় ডিসি নেই, 25 জেলায় প্রত্যাহার হয়েছিল। তো সেই জায়গা থেকে তারা মাঠে যোগ দেবেন। যদি এদের মধ্যে থেকে কারোর বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ থাকে, বিগত সরকারের সুবিধা অভিযোগ থাকে বা কোনো অনিয়ম অভিযোগ থাকে, সেই তদন্ত কমিটি সেই সুপারিশ করবে। তার ভিত্তিতে যদি সেই 51 জনকে বাতিল করার কোনো সুযোগ থাকে তখন তারা বাতিল করবেন। কিন্তু এখন যারা নতুন 51 জন যারা আছেন, যাদেরটা বাতিল হয়নি, তারা মাঠে কাজ করবে মাঠ প্রশাসনের শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য। এর পাশাপাশি তারা প্রধান উপদেষ্টার সাথে যে সব ডিসিদের যে ব্রিফিং এর যে বিষয়টা সেটিও মানে জানানো হবে কখন ব্রিফিং হবে। মধু, স্বপন, আপনাকে ধন্যবাদ, বিস্তারিত জানাচ্ছিলেন আমাদেরকে। আজ সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সন্ধ্যা 7:30টায় জাতির উদ্দেশ্যে বার্তা দেবেন তিনি। সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রেস উইং এই তথ্য জানিয়েছে। তার এই ভাষণ বিটিভি ওয়ার্ল্ড এবং বিটিভি চট্টগ্রাম কেন্দ্র থেকে একযোগে সরাসরি সম্প্রচার করা হবে। প্রধান উপদেষ্টার ভাষণ সরাসরি সম্প্রচার করবে সব বেসরকারি টেলিভিশনও। গত 5 আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পলায়নের পর 8 আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন ডক্টর ইউনূস। এরপর গত 25 আগস্ট প্রথমবারের মতো জাতির উদ্দেশ্যে ভাষণ দেন তিনি। এর 2 সপ্তাহ পরে দ্বিতীয়বারের মতো জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে যাচ্ছেন ডক্টর ইউনূস। ধারণা করা হচ্ছে ভাষণে দেশে চলমান নানা ইস্যু নিয়ে বার্তা দিতে পারেন প্রধান উপদেষ্টা। আন্দোলনের সময়ে আশুলিয়ায় ভ্যানে 6 জনের লাশ পুড়িয়ে দেওয়ার ঘটনায় 2টি অভিযোগ দায়ের হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায়। সকালে নিহত 2 জনের স্বজন বাদী হয়ে অভিযোগগুলো দায়ের করেন। তাদের একজন নওগাঁর মোহাম্মদ রিজওয়ানুল হাসান, যার ভাইকে পুড়িয়ে দেওয়া হয়েছে। অপরজন গাইবান্ধার মোসাম্মদ শাহিনা বেগম, তিনি নিহত সাজ্জাদ হোসেনের সজলের মা। 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনে গুলি চালিয়ে হত্যার পর ভ্যানে থাকা 6 জনের লাশ পুড়িয়ে দেওয়া হয়, যার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেই ভিডিও দেখে 2 জনকে শনাক্ত করতে পারে তাদের পরিবার। ভাইরাল ভিডিওতে দেখা যায় একটি ভ্যান গাড়িতে পড়ে আছে কয়েকজন নিথর দেহ। পাশে থেকে আরও একটি মরদেহ সেই ভ্যান গাড়িতে তুলছিল পুলিশ সদস্যরা। সেই মরদেহ ঢাকার জন্য পুলিশ সদস্যরা ব্যবহার করেছিলেন ময়লার চাদর ও রাস্তায় পড়ে থাকা ব্যানার। পরে ওই মরদেহগুলো পুড়িয়ে ফেলা হয়, দাবি প্রত্যক্ষদর্শীদের। নিখোঁজের 6 দিন পর খুলনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক কদরুল হাসানকে উদ্ধার করেছে পুলিশ। ভোরে নগরীর একটি মসজিদের বারান্দা থেকে তাকে উদ্ধার করা হয়। পুলিশ জানায়, অচেতন অবস্থায় কদরুলকে ভোরে মসজিদের বারান্দায় দেখতে পান মুসল্লিরা। তাকে চিনতে পেরে পুলিশ ও তার পরিবারের সদস্যদের খবর দেয়া হয়। পরে ঘটনাস্থল থেকে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে পুলিশ। এর আগে গত 5 সেপ্টেম্বর রাতে নগরীর ময়লাপোতা মোড়ে বন্যার্তদের জন্য ত্রাণ সংগ্রহ শেষে বাসায় ফেরার পথে নিখোঁজ হন কদরুল। আমি জাস্ট দেশের স্বার্থে কাজ করছি, কিন্তু কিছু মানুষ জেলাস ফিল করছে। আমার কাছে মনে হয়েছে তারা জেলাস ফিলের জায়গা থেকে তাদের যে পদক্ষেপ নিয়ে আমাকে আটকানোর জন্য যেটা করার প্রয়োজন তারা হয়তো সেটা করছে, কিন্তু আমি মনে করি যে আমাকে আটকায় আসলে লাভ নেই। অস্থির পরিস্থিতি বিবেচনায় আশুলিয়া ও গাজীপুর শিল্পাঞ্চলের প্রায় অর্ধশত পোশাক কারখানা উৎপাদন বন্ধ। বিভিন্ন দাবিতে বিক্ষোভ করছেন কয়েকটি কারখানার শ্রমিকরা। আশুলিয়ায় হামিম গ্রুপের 6টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। আরও কয়েকটি কারখানায় বন্ধের নোটিশ ঝুলিয়ে দিয়েছে মালিকপক্ষ। কর্মকর্তারা জানান, শ্রমিকদের যৌক্তিক দাবিগুলো মেনে নেওয়া হলেও বেআইনি ধর্মঘট থেকে সরে না আসায় প্রতিষ্ঠানগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এদিকে সকালে কয়েকটি কারখানার শ্রমিকরা উপস্থিত হলেও কাজে যোগ না দিয়ে বেরিয়ে যান। শিল্পাঞ্চলের নিরাপত্তায় মোতায়েন রয়েছে পুলিশ, র্যাব, বিজিবি সহ সেনাবাহিনী। শ্রমিক আন্দোলনের জের ধরে গাজীপুরের 22টি পোশাক কারখানায় উৎপাদন বন্ধ। কয়েকটি প্রতিষ্ঠানের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। মাসের 10 তারিখের মধ্যে বেতন দেয়া, হাজিরা বোনাস বৃদ্ধি সহ বিভিন্ন দাবিতে গতকালও দিনভর বিক্ষোভ করেন কয়েকটি প্রতিষ্ঠানের শ্রমিকরা। সহিংসতা এড়াতে
25টি কারখানা ছুটি ঘোষণা করা হয়। এর মধ্যে আজ সকালে 3টি কারখানা চালু হয়েছে। এদিকে চক্রবর্তী এলাকায় ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বেক্সিমকোর শ্রমিকরা। এতে দেখা দিয়েছে দীর্ঘ যানজট। আমাদের যে ন্যায্য বেতনগুলা আমরা সেটা পাচ্ছি না। এখানে 25 বছর 30 বছর ধরে চাকরি করে বেতন 6,000 টাকা, 6,200 টাকা। এই বেতন দিয়ে কি মানুষের চলে? মাসিক বেতন এবং পারমেন্ট যারা আছি তারা আমাদের ন্যায্য বেতন পাচ্ছে না, তাই আমরা এই আন্দোলনে দাঁড়াইছি। আমরা শুধু আমাদের ন্যায্য বেতন চাই, আর আমাদের মালিক পক্ষ এখানে আসে আমাদের বলুক যে তোমাদের বেতন আমরা দিব, বা তোমরা কাজে যোগদান করো, তাহলে আমরা কাজে যোগদান করবো। দর্শক, এই বিষয়ে আরো বিস্তারিত জানবো আমাদের সহকর্মীদের কাছ থেকে। শুরুতে গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী পলাশ প্রধান। পলাশ, দাবি দেওয়ার বিষয়ে শ্রমিকরা কি বলছেন, আর মহাসড়কে যান চলাচলের এই মুহূর্তে কি অবস্থা? মধু, এটি কিন্তু সকাল 6টা থেকেই আমি কিছুক্ষণ আগে পরিবহন সংশ্লিষ্ট যারা ড্রাইভার হেল্পার রয়েছে তাদের সাথে কথা বলেছি। এর আগে একটু চিত্র দেখাই যে এখনো কিন্তু ঢাকা টাঙ্গাইল সড়কে কিন্তু দীর্ঘ যানজট রয়েছে। সেই যানজটের একটু চিত্র যদি একটু দেখানোর চেষ্টা করি, যে সেটি কিন্তু বলবো যে কয়েক কিলোমিটার কিন্তু সেই যানজটটি রয়েছে। এখন পর্যন্ত কিন্তু আমরা ট্রাফিক পুলিশ বা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু আমরা তেমন কাউকে দেখছি না। সেটি কিন্তু যারা দূরপাল্লার পরিবহন রয়েছে, ট্রাক কভার ভ্যান রয়েছে, তারা কিন্তু বলছিল যে সে সকাল থেকে কিন্তু তারা এখানে রয়েছে, এখান থেকে কিন্তু তারা কোথাও যেতে পারছে না, এই বিষয়টি কিন্তু যাচ্ছে। আমরা কিছুক্ষণ আগে, অর্থাৎ এখন থেকে ঠিক 1 ঘন্টা আগে যে বিষয়টা আমরা দেখেছি যে বেক্সিমকোর পাশে একটি বিগ বস নামে একটি পোশাক কারখানা রয়েছে, সেখানে কিন্তু উত্তেজিত যে বিক্ষোভকারীরা রয়েছে পোশাক শ্রমিকরা, তারা কিন্তু সেখানে আগুন লাগিয়ে দেয়। সেখানে আমরা যাওয়ার চেষ্টা করছিলাম। আসলে এত পরিমাণে শ্রমিক যে আসলে সেখানে আমরা ভিতরে যেতে পারিনি। আমরা একটা তথ্য পেয়েছি, যেটি হচ্ছে যে এই বেক্সিমকোর ইন্ডাস্ট্রি পার্কের ভিতরে প্রায় 84,000-এর অধিক শ্রমিক রয়েছে, যে কারণে এই বিক্ষোভকারীর ভিতরে গিয়ে আসলে আমরা ভিতর প্রবেশ করতে পারি। এখন আমরা রয়েছি ঢাকা টাঙ্গাইল সড়কের পাশে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এত বড় 2 লেনের এত বড় যানজট হয়েছে যে আমরা প্রায় এখন পর্যন্ত প্রায় জেনেছি যে প্রায় 9 কিলোমিটারের অধিক যানজট সৃষ্টি হয়েছে। আসলে তারা কোথাও যেতে পারছে না। এবং পার্শ্ববর্তী যে ভ্রাম্যমাণ দোকানগুলি রয়েছে তাদের কাছে আমরা কিছুক্ষণ আগে জেনেছি যে এখানে বিক্ষোভকারীরা ঠিক সকাল 9টা থেকে তারা উত্তেজিত হয়ে পার্শ্ববর্তী যে দোকানি রয়েছে সেই দোকানগুলো কিন্তু আসলে তারা ভাঙচুর করেছে। ভাঙচুরের এক পর্যায়ে তারা কিন্তু আগুনও লাগিয়ে দিয়েছে। এক প্রকারে বলা চলে যে ঢাকা টাঙ্গাইল সড়কটা অনেকটাই কিন্তু স্তব্ধ হয়ে রয়েছে। মধু, ধন্যবাদ আপনাকে। আমরা এবার একটু গাজীপুরের রাজেন্দ্রপুরের বাংলা বাজার এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হোসেন আছেন আমাদের সাথে ইতিমধ্যে। বাবু, শ্রমিকরা এখনো কি বিক্ষোভ করছেন কিনা, কোনো সমাধানের আলোচনার কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা? মধু, এখনো কিন্তু আসলে শ্রমিকরা কারখানার সামনে অবস্থান করছেন, তারা কিন্তু বিক্ষোভ করছেন না, তারা শান্তি শৃঙ্খলা ভাবেই কারখানার সামনে অবস্থান করছেন। কিছুক্ষণ আগেই সেনাবাহিনীর একটি টিম এসেছিল, সদস্যরা এসে ভিতরে ম্যানেজমেন্টের সাথে কথা বলেছে। ম্যানেজমেন্টের যারা তারা আসলে কথা বলে তাদেরকে বলেছেন যে আসলে আমরা পর্যায়ক্রমে তাদের দাবিগুলা মেনে নেবে এবং তাদের যে বেতন রয়েছে সেই বেতন আসলে আগামীকালকে দিয়ে দিবে, এমন একটি সিদ্ধান্ত হয়েছে। সেনাবাহিনী শ্রমিকদের সাথে কথা বলেছে। কথা বলার পর আসলে সেনাবাহিনী চলে গিয়েছেন। এখনো শ্রমিকরা এখানে অবস্থান করছেন। তারা বলছে যে আমাদের কোনো দাবি দাবা এখনো মেনে নেয় নাই, কোনো দাবি দাবা না পর্যন্ত আমরা এখানে অবস্থান করব। সেক্ষেত্রে আসলে তারা বলছে যে যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি দাবা মেনে নেওয়া হবে এবং মালিক পক্ষ না আসবে ততক্ষণ পর্যন্ত তারা তাদের এই কর্মসূচি চলবে। ধন্যবাদ আপনাকে বাবু। রাজেন্দ্রপুর থেকে আমরা যাচ্ছিলাম বিস্তারিত। দর্শক, সচিবালয়ে কথা বলছেন এক বঞ্চিত উপসচিব নুরুল করিম ভুইয়া। সরাসরি যাচ্ছি সেখানে। আপনাদের মাধ্যমে শুনলাম এই কথা, আমরা ওনার কাছ থেকে শুনিনি। আমরা যেটা জেনেছি সেটা হচ্ছে যে উনি আমাদের যে দাবিটা সেই দাবিটা বিবেচনার জন্য আজকে উনি কথা বলবেন। এটা তো কথা বলেই সকাল থেকে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করে 2 ঘন্টা তারা কথা বলে এটা এসেছে। আমাদের ব্রিফ করেছে যে 8 জেলায় বাতিল এবং 4 জেলায় রদ বদল এবং 51 জন যারা বাকি আছে তারা হলো তদন্তের আওতায় পড়েছে, যোগদান করবে এবং একটি তদন্ত কমিটি করা হয়েছে। সেই হট্টগোল প্লাস আরো যদি অভিযোগ থাকে সেই তদন্ত কমিটি 7 দিনের মধ্যে ব্যবস্থা নেবে। এটা তো একটা সিদ্ধান্ত জনপ্রশাসন সচিবের, সেই সিদ্ধান্ত কি বাতিল হয়ে গেল? আপনাদের দেখেন, এই সিদ্ধান্ত আমরা নেইনি, এই সিদ্ধান্ত নেওয়ার একটা বডি আছে।
আর সিদ্ধান্ত কন্টিনিউসলি নিতে থাকবে, বিকজ এটি রাষ্ট্র একটি ট্রানজিশনের ভিতর দিয়ে যাচ্ছে। সুতরাং ওনারা সিদ্ধান্ত নেবেন, আমরা ওনাদেরকে বিভিন্নভাবে তথ্য দিয়ে, আমাদের ইনফরমেশন দিয়ে, আমাদের দাবি দিয়ে আমরা সহায়তা করব। এটি হচ্ছে আমাদের কাজ। যেটা হলো আমাদেরকে তো সিদ্ধান্ত জানানো হয়েছে, এখন আপনি বলছেন যে ওই প্রজ্ঞাপনই বাতিল হবে, আসলে নিশ্চয়ই আপনারা নতুন কোনো সিদ্ধান্ত পাবেন, নিশ্চয়ই ওনারা আপনাদেরকে সিদ্ধান্ত জানাবেন, নিশ্চয় জানাবেন। ওনারা আমাদের দাবি ছিল আজকে 5টার ভিতরে ওনারা যাতে এই সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করেন, এই দাবিগুলো বাস্তবায়ন করেন। উনি বলেছেন as soon as possible, within shortest possible time, I will communicate with Chief Advisor of this government and I will ventilate your emotions to the government and I will support the government. এবং বলেছেন যে তোমাদের কাছে যদি কোনো তথ্য থাকে, তোমাদের কাছে যদি কোনো ইনফরমেশন থাকে, as soon as possible, আমাকে যদি পৌঁছতে না পারো, আমার পিএস আছে, আমার পিআরও আছে, as soon as possible তোমরা পৌঁছিয়ে দাও, এবং সবচেয়ে ভালো হবে তোমরা যদি আমার কাছে পৌঁছাও। আমরা কথা দিয়েছি আমাদের সকল ধরনের সহায়তা আমরা ওনাদেরকে করব। আমাদের এই দাবিগুলো উনি মনোযোগ দিয়ে শুনেছেন, আমরা অনেকগুলো কথা বলেছি, সেই সব কথার সাথে তিনি আমাদের এই ইমোশনকে ধারণ করেছেন। কারণ আমাদের যে ইমোশন এবং ওনাদের যে ইমোশন, সকল ইমোশন এক। এই রাষ্ট্রটাকে আমরা তো এখানেই আছি, আমাদেরই তো মন্ত্রণালয় এটা, আমরা এখানেই আছি এবং আমরা প্রতিনিয়তই ওনাদের সাথে যোগাযোগ করব, কথা বলবো। আর বলেছি এই মন্ত্রণালয়ের বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আপনার কাছে পৌঁছতে পারি না, কথা বলতে পারি না, এরকম অনেক ব্যারিকেড তৈরি হয়েছে। তিনি বলেছেন সকল ব্যারিকেড এখন থেকে আমরা ভেঙে দিলাম, কোনো ব্যারিকেড থাকবে না, তোমরা চলে আসবা। আমার নাম নুরুল করিম ভূঁইয়া, আমি উপসচিব জনপ্রশাসন মন্ত্রণালয়। আমি বঞ্চিতদের মাঝে একজন। গত 25 বেশ গত 6.5 বছর আমি পদোন্নতি পাইনি। কেমন? নাম্বার 1, নাম্বার 2। সচিবালয়ে কথা বলছিলেন একজন বঞ্চিত উপসচিব। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে। সরকারি সিদ্ধান্তে পূর্বাঞ্চলের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার স্বজনদের প্লট বরাদ্দ দেয়া হয়। শুধু তাদের বরাদ্দ নিশ্চিত করতে নিজেদের পরিকল্পনাই বদলে ফেলেছিল রাজুক। অথচ এই স্থানে হওয়ার কথা ছিল সামাজিক অবকাঠামো। রাজুক এখন বলছে তারা শুধু সরকারের নির্দেশ পালন করেছে। এই বরাদ্দ দিতে রাজুকের যে ধারা অনুসরণ করা হয়েছে তাতে বলা আছে দেশের বিশিষ্ট ব্যক্তিদের প্লট দেয়া যাবে। বেশ কয়েকবারই এই ধারার অপব্যবহার হয়েছে। এই অভিযোগ থাকায় ধারাটি বাতিল দাবি তুলেছে টিআইবি। পরিকল্পিত শহর গড়তে পূর্বাঞ্চলকে বেছে নেয় রাজুক। আবেদনকারীর মধ্যে লটারি করে প্লট বরাদ্দ দেয় সংস্থাটি। তবে সবার জন্যই একই পদ্ধতি নয়। সরকারি সিদ্ধান্তে বিশিষ্ট ব্যক্তিদের নামে প্লট বরাদ্দ দিতে আইনের একটি ধারা যোগ করা হয়, যেটি ব্যবহারে নানা সময়ে যাকে তাকে দেওয়া হয়েছে পূর্বাঞ্চলের প্লট। এমনকি এ তালিকায় ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের 5 সদস্য। প্রত্যেকের নামে বরাদ্দ দেওয়া হয় 10 কাঠার 6টি প্লট। বালু নদীর পাড়ে পূর্বাঞ্চল প্রকল্পের ডিপ্লোম্যাটিক জোনের 27 নম্বর সেক্টরের 203 নম্বর রোডের এই প্লটটি বরাদ্দ দেওয়া হয় শেখ হাসিনাকে। পাশেই শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববির প্লট। এর পরের প্লটটি নিয়েছেন শেখ রেহানা। পরের 2টি প্লট শেখ হাসিনার 2 সন্তান সজীব ওয়াজেদ জয় ও সাইমা ওয়াজেদ পুতুলের। সর্বশেষটি শেখ রেহানার মেয়ে আজমিনা সিদ্দিকের নামে। এক সারিতে এই 6টি প্লট 10 কাঠা করে। পুরো 60 কাঠা প্লটের চারপাশ ঘিরে ফেলা হয় প্রাচীর দিয়ে। নিরাপত্তায় নিয়োজিত ছিল আনসার সদস্যরা। সরকার পতনের পর নিরাপত্তা উঠে গেলে দুর্বৃত্তরা ভেঙে ফেলে প্রাচীরের মূল ফটক। 2022 সালের 3 আগস্ট প্লটগুলোর বরাদ্দপত্র ইস্যু করে রাজুক। সেই সময় সংস্থাটির চেয়ারম্যান ছিলেন আনিসুর রহমান। তার দাবি পুরো প্রক্রিয়াটি হয়েছে সরকারের আদেশে। সরকার চিঠি দিছে রাজুককে, রাজুক এক্সিকিউশন করছে, আর তো কিছু করার নাই। রাজুকের যা আদেশ দিচ্ছে চিঠির মাধ্যমে আদেশ, এটা কোনো মৌখিক আদেশ না। কাঠাপ্রতি 3 লাখ টাকা হিসাবে প্রতিটি প্লটের মূল্য নির্ধারণ করা হয় মাত্র 30 লাখ টাকা। 60 কাঠার মোট মূল্য 1,80 লাখ টাকা পরিশোধ করেন শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা। রাজুক যেটি করেছে সেটি হচ্ছে যে মন্ত্রণালয়ের যে নির্দেশনা, সেই নির্দেশনার আলোকে 6টি প্লট এখানে বরাদ্দ দেওয়া হয়েছে। ওনার ছেলের নামে রয়েছে, মেয়ের নামে রয়েছে।
এবং অন্যান্য সদস্যদের নামে আছে। রাজুকের তৃতীয় মডিফিকেশন ম্যাপে সামাজিক অবকাঠামোর জন্য জায়গাটি বরাদ্দ ছিল, কিন্তু 2012 সালে চতুর্থ মডিফিকেশনে সেখানে প্লট তৈরি করা হয়। মূল মাস্টার প্ল্যানকে এটা ভায়োলেশন করে এই যে সোশ্যাল ইনফ্রাস্ট্রাকচারকে চেঞ্জ করে প্লট করা, এই যে আরবান ইউটিলিটি ফ্যাসিলিটিকে চেঞ্জ করে প্লট করা, তৎকালীন গভর্নমেন্টের যারা এই প্লটগুলো নিয়েছে তাদেরকে সুবিধা দেওয়ার জন্যই তৎকালীন যারা এখানে দায়িত্বে ছিলেন তারা এই কাজগুলো করেছেন, যোগসাজশেই করেছেন। যে জায়গাতে যে ডিপ্লোমেটিক জোনে যে শেখ পরিবারের জন্য যে প্লটগুলো করা হয়েছে সেটা এমনিতে ডিপ্লোমেটিক জোন ছিল, এবং সেখানে দেখা যাচ্ছে যে প্লটের যে ম্যাপ আমরা অ্যানালাইজ করে বোঝা যাচ্ছে সেটা হয়তো একটা গ্রিন এরিয়া ছিল, সেই গ্রিন এরিয়ার হয়তো একটা কনভার্সন হয়েছে কিনা তদন্ত করে দেখা দরকার। কিন্তু ব্যক্তি বিশেষের জন্য যে কোনো কনভার্সন সেটা আসলে রাষ্ট্রের যে মৌলিক যে কাঠামো এবং সংবিধানের রাষ্ট্রকে যে দায়িত্ব দেওয়া আছে তার সাথে সাংঘর্ষিক। নানা সময়ে নানাজনকে পূর্বাচলের প্লট বরাদ্দ দেওয়া হয় রাজুকের 13 ধারায়। এই ধারাটিরই যথেচ্ছদ ব্যবহার করে রাজুক, ক্ষমতার অপব্যবহার করে। এভাবে প্লট বরাদ্দ বন্ধ হওয়া উচিত বলে মনে করেন টিআইবি। কর্তৃত্ববাদের যে বহুমুখী চিত্র প্রকাশ, বহিঃপ্রকাশ, তারই একটা ছোট্ট একটা টিপ অফ দ্য আইসবার্গ বা হিমশৈলের চূড়া মাত্র আমরা মনে করি। আমরা এই পুরো বরাদ্দ বাতিল করা দাবি জানাবো, বাতিল করা উচিত, এছাড়া কোনো বিকল্প নয়। দ্বিতীয় হচ্ছে যে আমরা মনে করি যে দুটো জিনিস, একটা হচ্ছে যে 13 ধারা অবশ্যই অবিলম্বে রহিত করতে হবে। এখানে যে রাজুক হোক অন্য যে কোনো প্রতিষ্ঠানই হোক, তাদের যে রাষ্ট্রীয় সম্পদের অ্যালোকেশন সেটার ক্ষেত্রে কোনো প্রকার বৈষম্য সৃষ্টি হয় এরকম ধারা থাকতে পারে না। রাজুক জানায় 2018 থেকে 2021 সালের মধ্যে 285 জনকে প্লট বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে 149টি বরাদ্দ পান তৎকালীন আওয়ামী লীগ সরকারের এমপি, দলীয় নেতাকর্মী ও উচ্চ পর্যায়ের আমলারা। মঙ্গলবার পূর্বাচলে শেখ হাসিনার পরিবারের নামে 60 কাঠা জমির বরাদ্দ বাতিল চেয়ে রিট হয়েছে হাইকোর্টে। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। গতকাল রাতে রাজধানীর গুলশান থেকে গ্রেফতার করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক উপদেষ্টা ডক্টর তৌফিক ইলাহি চৌধুরীকে। রাত 10:15টার দিকে ডিবির অভিযানে আটক হন তিনি। আজ বিকেল নাগাদ আদালতে হাজির করা হবে বিতর্কিত এই সাবেক উপদেষ্টাকে। বাড্ডা থানার দায়েরকৃত সুমন শিকদার হত্যা মামলায় 10 দিনের রিমান্ড চাইবে পুলিশ। 2009 সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর থেকে শেখ হাসিনার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালন করে আসছিলেন ডক্টর তৌফিক ইলাহি চৌধুরী। গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা ভারতে চলে যাওয়ার পর তৌফিক ইলাহিও ছিলেন আত্মগোপনে। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে রাজধানীর গুলশান এলাকায় অভিযান চালায় গোয়েন্দা পুলিশের একটি দল। অভিযানে রাত 9:45টার দিকে গ্রেপ্তার করা হয় মন্ত্রী পদমর্যাদার সাবেক এই উপদেষ্টাকে। তার বিরুদ্ধে রয়েছে একাধিক মামলা। জানা যায় আজ বিকেল নাগাদ আদালতে হাজির করা হবে তৌফিক ইলাহি চৌধুরীকে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ খাতে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে তৌফিক ইলাহির বিরুদ্ধে। এছাড়াও তার বিরুদ্ধে এ খাত থেকে লুটপাট করা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ রয়েছে। হত্যাসহ নানা অভিযোগে তৌফিক ইলাহি সহ এই নিয়ে আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, সংসদ সদস্য, উপদেষ্টা ও শীর্ষ পর্যায়ের নেতাসহ মোট 24 জনকে গ্রেপ্তার করা হলো। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। আগামী 14 সেপ্টেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করবে বিএনপি। ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণেই এই কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। দুপুরে নয়াপল্টনে ছিল যৌথ সভা। সেখানে ডাক্তার জাহিদ জানান 15 তারিখেও গণতন্ত্র দিবস উপলক্ষে সারা দেশে সমাবেশ করা হবে। এদিন র্যালিও করা হবে সারা দেশে। অবশ্য 15 তারিখের সমাবেশে স্থান এখনও ঠিক করা হয়নি। এসব কর্মসূচিতে সব অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থাকবেন। ডাক্তার জাহিদ জানান, গণতন্ত্র উদ্ধারে কাজ করবে বিএনপি। গণতন্ত্র যেন আগামী দিনে প্রাতিষ্ঠানিক রূপ লাভ করে তা বাস্তবায়নে সচেষ্ট থাকবে দল। আনসার ও শ্রমিকদের দিয়ে আন্দোলন করিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে বলেও অভিযোগ করেন বিএনপির এই নেতা। দক্ষিণের সদস্য সচিব রবিন 15 তারিখে বাংলাদেশের
প্রত্যেকটি বিভাগীয় শহরে, ঢাকার বিভাগ বাদ দিয়ে প্রত্যেকটি বিভাগীয় শহরে গণতন্ত্রের র্যালি হবে, যেটি হবে উন্নয়নের, অগ্রগতির, স্বৈরাচারবিহীন মানুষের অধিকার এবং এই দেশকে জনগণের দেশ হিসাবে জনগণের ক্ষমতা প্রয়োগের সুযোগ সৃষ্টির যে প্রয়াস বিএনপি চালাচ্ছে সেটিকে নিশ্চিত করবে। দর্শক, একটু আগে জানিয়েছিলাম যে তৌফিক ইলাহি চৌধুরীর 10 দিনের রিমান্ড চাইবে পুলিশ। সে বিষয়ে আমরা একটু বিস্তারিত জানতে চাই। ডিবি কার্যালয়ের সামনে থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রাব্বি সিদ্দিকী। রাব্বি, তৌফিক ইলাহি চৌধুরীকে কখন আদালতে নেওয়া হবে? মধু, আসলে আসামি গ্রেফতারের ঠিক 24 ঘন্টার মধ্যে কিন্তু আদালতে সোপর্দ করতে হয় এবং সেই আইনি বাধ্যবাধকতার কারণে তাকে আজকের মধ্যেই আদালতে হাজির করতে হবে। আমরা ঠিক এখন আছি ডিবি কার্যালয়ের সামনে এবং এখানে যে প্রস্তুতি দেখছি যে আর কিছুক্ষণের মধ্যেই এই জ্বালানি উপদেষ্টা, যিনি 2009 সাল থেকে এই সরকারের পদত্যাগের আগ মুহূর্ত পর্যন্ত বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ছিলেন এবং প্রধানমন্ত্রীর তিনি খুব কাছের একজন আস্থাভাজন লোক ছিলেন, এই কারণেই হয়তো দীর্ঘ সময় তিনি এই জ্বালানি সেক্টরের একদম সর্বাধিনায়ক ছিলেন এবং এই মানুষটিকে কিন্তু গ্রেফতার করা হয়েছে গতকাল গুলশান এলাকা থেকে এবং তার বিরুদ্ধে হত্যা মামলায় এরই মধ্যে 10 দিনের রিমান্ড চেয়েছে পুলিশ এবং সেই রিমান্ড শুনানি হবে আর কিছুক্ষণ পর। এখান থেকে তাকে নিয়ে যাওয়া হবে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে এবং আমরা প্রস্তুতি দেখছি যে আসলে প্রিজন ভ্যান ভেতরে গেছে এবং সেখানে সেই প্রিজন ভ্যানে করেই এই জ্বালানি উপদেষ্টা তৌফিক ইলাহি চৌধুরী তাকে আর কিছুক্ষণের মধ্যেই আদালতে নিয়ে যাওয়া হবে, সেই প্রস্তুতি আমরা দেখছি। আরেকটু বিষয় বলতে চাই যে তাকে যেই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে সেটি বাড্ডা থানার হত্যা মামলা। সুমন শিকদার 30 বছর বয়সী একজন যুবক, যিনি এই ছাত্র জনতার আন্দোলনে ছিলেন এবং এবং আন্দোলনের এক পর্যায়ে তাকে গুলি করে হত্যা করা হয় এবং আমরা যে এজাহারটি দেখেছি সেখানে প্রায় 200-র মতো আসামি আছে। সেই 200-র মধ্যে কিন্তু এই তৌফিক ইলাহি চৌধুরী, তিনি তার নামটি এখানে এসেছে এবং তাকে সেই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। মধু, রাব্বি, আপনাকে ধন্যবাদ, তার বিষয়ে বিস্তারিত জানিয়েছেন আমাদেরকে। নড়াইলের লোহাগড়ায় বিএনপির 2 গ্রুপের সংঘর্ষে 2 ভাই নিহত হয়েছেন। তারা দুজনেই দলটির কর্মী বলে জানিয়েছেন স্থানীয়রা। সকালে উপজেলার চরমল্লিকপুর গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশের স্থানীয়রা জানায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে উপজেলা যুবদলের আহ্বায়ক মাহমুদ আলম ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক SM ফেরদৌসের মধ্যে বিরোধ চলছে। সকালে ফেরদৌসের অনুসারী মিরান শেখ ও জিয়াউর শেখের উপর হামলা চালায় মাহমুদের অনুসারীরা। এ সময় দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে, আহত হন 5 জন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক 2 ভাই মিরান ও জিয়াউরকে মৃত ঘোষণা করেন। তাদের আরেক ভাই ইরানের অবস্থাও গুরুতর। সংঘর্ষের পর যুবদল নেতা মাহমুদের বাড়িতে ভাঙচুরের পর আগুন দেয়া হয়। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মাহমুদ এবং ফেরদৌস, 2টা গ্রুপ, তাদেরকে নিজেদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই ঘটনার সূত্রপাত এবং আমরা চেষ্টা করেছি সর্বত্রভাবে যে তাদেরকে ঠান্ডা রাখার জন্য এবং তারা আশ্বস্ত করেছিল যে তারা কোনো ঝামেলা জড়াবে না। তারপরও সকালবেলায় তারা নিজেদের মধ্যে ঝামেলা সৃষ্টি করে এবং পুলিশ আসার আগেই তারা আসলে একই পরিবার 2 ভাইকে তারা অতর্কিত আক্রমণ করে নিহত করে। বিডিআর হত্যার নেপথ্যে সাবেক সেনাপ্রধান মইনু আহমেদের দায় দেখছেন বিদ্রোহ মামলায় জওয়ানদের আইনজীবী সুলতান মাহমুদ। তিনি বলছেন, ব্যর্থতা ঢাকতেই অসংলগ্ন কথা বলছেন সাবেক সেনাপ্রধান। মামলা পরিচালনা করতে গিয়ে মানসিক নির্যাতনের শিকার হওয়ার কথাও জানিয়েছেন এই আইনজীবী। বুধবার এক ব্রিফিংয়ে আইনজীবী সুলতান মাহমুদ বলেন, ব্যর্থতা ঢাকতেই এখন অসংলগ্ন কথা বলছেন মইনু আহমেদ। বলেন, বিডিআর সদস্যদের মামলা পরিচালনা করতে গিয়ে জানা যায় 25 ফেব্রুয়ারি ঘটনার আগেই বিডিআরের কয়েকজন সদস্য বৈঠক করেন ফজলেনুর তাপসের সঙ্গে। হত্যার নেপথ্যে পার্শ্ববর্তী একটি দেশের ইন্ধন রয়েছে বলে অভিযোগ করেন তিনি। জানান, এই মামলা পরিচালনা করতে গিয়ে নিরাপত্তাহীনতায় পড়তে হয় তাকে। এর আগে বিডিআর বিদ্রোহ নিয়ে 15 বছর পর নিজের ইউটিউব চ্যানেলে কথা বলেন সেই সময়ের সেনাপ্রধান জেনারেল মইনু আহমেদ। সেখানে সরকারের অসহযোগিতার অভিযোগ তুলে পুনরায় তদন্তের দাবি তোলেন তিনি।
ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গি ধনতলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে নিহত জয়ন্ত কুমার সিংহের মরদেহ ফেরত দিয়েছে বিএসএফ। মঙ্গলবার রাতে সীমান্তের ৩৯৩ মেইন পিলার সংলগ্ন এলাকায় বিজিবির কাছে এই কিশোরের মরদেহ হস্তান্তর করা হয়। এ সময় নিহতের স্বজন ও গ্রামবাসীরা উপস্থিত ছিলেন। এর আগে সোমবার মধ্যরাতে সীমান্তবর্তী বাংলাদেশের অভ্যন্তরে জয়ন্তকে গুলি করে হত্যা করে বিএসএফ তার মরদেহ ভারতে নিয়ে সে দেশের পুলিশের কাছে হস্তান্তর করে। ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তানজির আহমদ জানান, হত্যার বিষয়ে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফের প্রতিবাদ জানিয়ে মরদেহ ফেরত চেয়ে চিঠি দেওয়া হয়েছিল। পরে মরদেহ ফেরত দেয় তারা। দর্শক, টাঙ্গাইলের গোপালপুরে চলছে বিএনপির গণসমাবেশ। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই বিষয়ে আরো জানাতে যোগ দিয়েছেন সহকর্মী শামীম আল মামুন। শামীম, গণসমাবেশ নেতাকর্মীদের সমাগম কেমন দেখছেন? প্রধান অতিথি কখন বক্তব্য রাখবেন? শামীম, গণসমাবেশে জনসমাগম কেমন দেখছেন? বিএনপির গণসমাবেশের প্রস্তুতি আমরা দেখছিলাম। রেলওয়ের অস্থায়ী কর্মীদের চাকরি স্থায়ীকরণ সহ ৬ দফা দাবিতে আন্দোলনরত কর্মীদের সাথে আলোচনায় বসেছে বাংলাদেশ রেলওয়ে কর্মকর্তারা। দুপুরে রেল ভবনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন রেলওয়ের মহাপরিচালক ও রেল সচিব সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় কর্মীরা চাকরি স্থায়ীকরণ, মিথ্যা মামলা প্রত্যাহার, চাকরিচ্যুত কর্মীদের কাজে পুনর্বহাল ও আউটসোর্সিংয়ের মতো কালো আইন বাতিলের দাবি জানান। এ সময় বিষয়গুলো নিয়ে পর্যালোচনার পর সমাধানের জন্য প্রধান উপদেষ্টার কাছে তুলে ধরার আশ্বাস দেন কর্মকর্তারা। সভা শেষে কর্মীরা জানান, দাবি আদায় না হলে আগামীতে আবারও আন্দোলনে যাবেন তারা। চাকরি স্থায়ীকরণের বিষয় নিয়ে আজকে সচিব মহোদয় এবং ডিজি মহোদয়ের সাথে আমাদের আজকে বৈঠক ছিল। বাংলাদেশের যত অস্থায়ী শ্রমিক বা যত প্রতিষ্ঠানে আছে সকলের যদি চাকরি স্থায়ী হয় আমাদেরও হবে। রেলের কর্মচারী হিসেবে আমরা কাজ করতেছি, রেল আমাদেরকে বেতন দিচ্ছে, মাঝখান থেকে 5% টাকা সেই ঠিকাদারকে দিতে হচ্ছে। আমরা যেটা দাবি করছি ওইটা যদি ওনারা দিতে সক্ষম হয় তখন আমাদের খুশির বিষয়, তখন আমরা সবাই খুশি। জন্মসনদ জালিয়াতির মামলায় পাবনার আহমদপুর ইউনিয়ন পরিষদের কম্পিউটার অপারেটর নিলয় পারভেজ ইমনকে গ্রেফতার করেছে র্যাব। পাবনার র্যাব ক্যাম্পের কমান্ডার মেজর এহতেশামুল হক খান বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শহরের কাঁচারিপাড়া এলাকায় অভিযান চালানো হয়। সেখান থেকেই গ্রেফতার করা হয় জন্ম নিবন্ধন সহ বিভিন্ন সনদ জালিয়াতি চক্রের সদস্য পারভেজ ইমনকে। সে সুজানগর উপজেলার আহমদপুর ইউনিয়নে কম্পিউটার অপারেটর হিসেবে কাজ করত। এর আগে তার সনদ জালিয়াতি নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রচার করে যমুনা টেলিভিশন। গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি যে এই মামলার যে প্রধান আসামি নিলয় হোসেন ইমন, উনি অবস্থান করছেন কাচারিপাড়ার এক রাস্তার উপর অবস্থান করছেন এবং তার প্রেক্ষিতে আমরা তাকে গ্রেফতার করি। নড়াইলে ক্রিকেটার ও সাবেক সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা ও তার বাবা সহ জেলা আওয়ামী লীগের ৯০ জনের নামে মামলা হয়েছে। মঙ্গলবার রাতে নড়াইল সদর থানায় মামলা করেন লোহাগড়া উপজেলার ছাত্রদলের সদস্য শেখ মুস্তফা আল মুজাহিদুর রহমান পলাশ। অভিযোগে বলা হয়, ছাত্র আন্দোলন রুখতে গেল ৪ আগস্ট দুপুরে বিভিন্ন দেশীয় অস্ত্র, বন্দুক, পিস্তল, বোমা নিয়ে নড়াইল চৌরাস্তা এলাকায় সমাবেশ হয়, যার নেতৃত্বে ছিলেন মাশরাফি ও তার বাবা। সেখান থেকে ছাত্রদের উপর হামলা চালায় আওয়ামী লীগ সমর্থিতরা। এতে বহু আন্দোলনকারী গুরুতর আহত হন, এখনও চিকিৎসাধীন অনেকেই। দর্শক, এই ছিল দুপুরে বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।